সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় ডাম্বুলায় সাফল্যের অপেক্ষায়। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ইশতিয়াক আহমেদ, সাবেক জাতীয় ক্রিকেটার, মাঝখানে আছেন এহসানুল হক সিজান, সাবেক জাতীয় ক্রিকেটার, এবং ওই প্রান্তে আছেন মুস্তফা মামুন, উপসম্পাদক, কালের কণ্ঠ। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের গোল চত্বরে পুলিশ চেকপোস্টে বোমা বিস্ফোরণ, বহনকারী নিহত, আত্মঘাতী হামলা নয় বলছে পুলিশ। সিলেটের জঙ্গি আস্তানার সন্দেহে দুটি বাড়িতে অভিযান, যোগ দেয় সেনাবাহিনীর পর্যবেক্ষক দল, ভেতর থেকে পাওয়া গেছে বিস্ফোরণ ও গুলির শব্দ। ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ দুর্ঘটনায় কবলে সিমেন্ট বোঝাই ট্রাক, বেপরোয়া গতিতে উল্টো পথে গাড়ি চালানোয় প্রাণ গেল একই পরিবারের 5 জন সহ 10 জনের। বাংলাদেশ ব্যাংকে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ সামান্য, ঘটনাস্থল পরিদর্শন করে জানালো তদন্ত দল, আগুনের ঘটনা স্বাভাবিক, মন্তব্য অর্থমন্ত্রী। এবং 25শে মার্চ প্রথমবারের মতো গণহত্যা দিবসে পালনে নানা কর্মসূচি চলছে, আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে তৎপরতা জানালেন মন্ত্রী। কাল তো ওয়ানডে সিরিজের শুরু শ্রীলঙ্কায়, কি ভাবছেন? 3-0 আশা করছি ফর বাংলাদেশ। এখন 3-0 আমরা দেখেন কোন কোন দলকে আমরা হারিয়েছি। 3-0 আমরা কিন্তু হারাতে পারি। সাউথ আফ্রিকা, পাকিস্তানকে আমরা আই থিঙ্ক 3-0, ইন্ডিয়ার সাথে আমরা 2-0, সেটা 3-0, সাউথ আফ্রিকা 2-1 হোয়াটএভার। আমরা মোটামুটি সিরিজ জেতার আমাদের অ্যাবিলিটিস আছে। আমরা রিয়েল স্ট্রং সাইডস অফ দ্য ওয়ার্ল্ডদেরকে আমরা হারিয়েছি, হয়তো আমাদের দেশের মাটিতেই করে থাকলেও করেছি আমরা। এই বেলায় আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে যে টেস্ট ম্যাচ যেরকম আমরা ইমপ্রুভ করেছি, ওয়ান ডের যে একটা মোমেন্টাম ছিল জেতার, সেটার কারণেই কিন্তু আমরা কিন্তু হেরেছি টেস্ট ম্যাচ বিভিন্ন জায়গায় গিয়ে। কিন্তু আমরা দেখতে পেরেছি যে ইমপ্রুভমেন্টটা ফাইনালি কি দেখতে পেরেছি, ইমপ্রুভমেন্ট হতে হতে একটা সময় আমরা জিতেছি। এখন আমি বলছি না জেতাটাই আমরা যেটা অর্জন সেটা দি এন্ড অল এন্ড বি অল, নো। এরপরও কিন্তু ইমপ্রুভমেন্টস কিন্তু একটা ধারাবাহিকতা থাকতে হবে, এবং আমার বিশ্বাস যেটা আমরা আশা করছেন, এবং ওয়ান ডেতে সেই ধারাবাহিকতার কারণে ওয়ান ডেতে আই ফিল যে যদি আমরা এই অ্যানালাইজ করি টেস্ট ম্যাচ জেতার পিছনে কি কি কারণ ছিল, মূলত সিনিয়র প্লেয়ারদের অবদান, এবং প্রত্যেকটা সিনিয়র প্লেয়ার জুনিয়র প্লেয়ার মিলিয়ে কিন্তু ইট ওয়াজ এ টিম কম্বিনেশন, টিম এফার্ট। এবং যাদের কাছ থেকে যেটা আমরা রোল যাদের প্লে করার কথা ছিল, যেটা দায়িত্ব পালন করার কথা ছিল, মোটামুটিভাবে আমরা দেখেছি যে সবাই তাদের নিজ নিজ দায়িত্ব পালন করেছে। দ্যাট ইজ হোয়াট বাংলাদেশ ইজ ভেরি গুড, যখন কিনা আমরা দেখি যে একটা কনসার্টেড এফার্ট থাকে, সবার সম্মিলিত একটা যখন প্রচেষ্টা থাকে, যেটা আমি আশা করব যে এই ওয়ানডে সিরিজ আমরা দেখতে পারবো। আমি বিশেষ করে আমি মনে করি যে আমার বলার, আমি তো যুক্তিটা দিলাম, আপনি বলেন আপনার যুক্তিটা কি? আপনি ওনার সাথে একমত পোষণ করেন? একমত তো নিশ্চয়ই, বিকজ অফ লাস্ট কাপল অফ ইয়ার্স আসলে বাংলাদেশ টিম কিন্তু ওয়ান ডেতে শর্টার ফরম্যাটে কিন্তু ভালো করে আসছে, এবং টেস্টে আমাদের ধারণা ছিল যে খুব একটা ভালো করতে পারবো কিনা, বাট উই ডিড রিয়েলি গুড। এবং সত্যি কথা যে কনফিডেন্স লেভেল এখন প্লেয়ারদের মধ্যে রয়েছে, সেটা কিন্তু ক্যারি আউট করবে ওয়ান ডে ইসে। এবং এখন এই মোমেন্টে কিন্তু প্রত্যেকটা ফিট প্লেয়ার এবং এক্সপিরিয়েন্স যাদের আছে তারাই কিন্তু পারফর্ম করছে। যাদের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে সাপোজ তামিম, সাকিব, মুশফিক, রিয়া, এই 3 জনের কাছ থেকে এরাই কিন্তু পারফর্ম করছে, এবং যারা জুনিয়র আসছে তারাও কিন্তু তাদের সাথে তাল মিলিয়ে কিন্তু একটা ভালো টিম গঠন করেছে। এবং যেহেতু এখন এক্সপিরিয়েন্স সাইড, এবং আমি বলবো যে শ্রীলঙ্কায় এখন যেই এই টিমটা যেটা খেলছে, দে আর নট ভেরি এক্সপিরিয়েন্স। এবং এই টিমটার আমি বলবো যে প্র্যাকটিস ম্যাচেও যেটা হয়েছে বাংলাদেশে, তখন কিন্তু একটা মেসেজ কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে পৌঁছে গেছে যে নেক্সট ম্যাচটা বাংলাদেশ কোন ফরম্যাটে খেলবে, কি অ্যাপ্রোচে খেলবে। অ্যাপ্রোচ ওয়াজ ভেরি গুড আমি বলবো। এবং আপ টু দ্য হিসেবে যেটা বললো যে সিনিয়র প্লেয়ারদের যে জিনিসটা, সেই জিনিসটা যদি ভালো মতন ক্যাপাবলিস্ট করতে পারে, এবং যার যার দায়িত্ব যেটা সেটা যদি ঠিকমতো
সমাধান করতে পারে, আমার মনে হয় যে এই ম্যাচটা আমাদের পরে যাওয়ার কথা। আমি শুরু করে যে ইশতিয়াক ভাই যে বলেছেন 3-0 সেটা কিন্তু এখনকার বাস্তবতা, যখন বাংলাদেশ যেভাবে টেস্টে যেভাবে ফিরে এসছে এবং বাংলাদেশের যে পারফরমেন্স, এটা যদি আমরা রাখি কনসিডারেশনে, সাধারণত একটা ইন্টারন্যাশনাল ম্যাচের কনসিডারেশন কি থাকে, যে অন পেপার কোন দলটা শক্তিশালী, কার রিসেন্ট পাস্ট পারফরমেন্স ভালো, কে এক্সপিরিয়েন্স, এই সবগুলো কিন্তু বাংলাদেশে পড়ে। বাংলাদেশের প্লেয়াররা অনেক এক্সপিরিয়েন্স। আমরা যদি ওয়ান ডে চিন্তা করি, তাদের চেয়ে আমাদের টপ প্লেয়াররা সাকিব তামিম বা মুশফিকরা যা খেলেছেন, ওদের পুরো দল মিলেও অত ম্যাচ খেলে। আচ্ছা, তারপরে হচ্ছে একটাই হচ্ছে ঘাটতির জায়গা, সেটা হচ্ছে হোম কন্ডিশন। কিন্তু সেটাও সমস্যা হওয়ার কথা না, কারণ হোমে শ্রীলঙ্কা আন্ডার প্রেসারে থাকবে, কারণ তাদের যেহেতু টেস্ট সিরিজটা তারা ড্র করেছে, ফলে তাদের প্রেসারে চাপের মধ্যে আছে। এই সব ইকুয়েশন মিললে কিন্তু ইট শুড বি 3-0। কিন্তু ঘটনা হচ্ছে ঠিক এত সরলীকৃত না বিষয়টা। কি জন্য না, প্রথম যদি আমরা বাংলাদেশ দিলে ক্যারেক্টারিস্টিক্স দেখি, তাহলে দেখবেন যে কোনো দল যখন এরকম একটা আন্ডার মানে যখন তারা খুব একটা ভালো পারফর্ম করে, যখন মানুষ খুশি থাকে, মিডিয়া যখন প্রেস করে, কর্মকর্তারা যখন তাদেরকে অনেক উপহার দেয়, তখন যে কোনো দল কিন্তু ইন্সপায়ার হয়, সেটা ইন্সপায়ারেশন হিসেবে কাজ করে। বাংলাদেশের জন্য বিষয়টা তা করে না। কিন্তু আমরা যদি রিসেন্ট পাস্টে দেখি, বাংলাদেশের জন্য ক্ষেত্র বিশেষে সেটা রিভার্স এফেক্টিভ হয়। ঠিক আছে, এটা হচ্ছে দুঃখের জায়গা, এটা নিয়ে আমার ভাবা উচিত। আবার এট দ্য সেম টাইম যখন মনে হয় বাংলাদেশ খুব খারাপ করতেছে, আমরা বকাবকি করতেছি, সোশ্যাল মিডিয়া ফাটিয়ে দিচ্ছে, মিডিয়া তলকালাম করছে, ক্রিকেট বোর্ড সভাপতি একদম পুরোপুরি মনে করেন যে আকবর বাচ্চার মতো ক্ষমতাশালী হয়ে বিশাল মিটিং ডাকছেন, তখন কিন্তু বাংলাদেশ ভালো করে একদম রিভার্স ওয়ে। কিন্তু যেমন দেখেন, আমরা যদি এই সেকেন্ড টেস্টটা দেখি, সেকেন্ড টেস্টের আগে বাংলাদেশের যে অবস্থা ছিল, ফার্স্ট টেস্টে খারাপ, তারপরে দল নিয়ে মাহমুদুল্লাহকে নিয়ে যা হলো, পুরো দলকে সমালোচনা হচ্ছে, এর মধ্যে ওয়ানডের ভিতরে এখান থেকে বাদ, ওকে বাদ, এই সব মিলে যা হচ্ছিল, তাদের কিন্তু এই দলটা স্পেশালি মাহমুদুল্লাহকে যেভাবে ট্রিট করা হয়েছে একটা সিনিয়র প্লেয়ারকে, সেটার ইফেক্ট কিন্তু পুরো দলের পড়ার কথা, দলের খারাপ করার কথা। কিন্তু আমরা কি দেখলাম, ফলে উল্টা হয়ে গেছে। এবং এটা আজকে না, এটা সব সময় কিন্তু তাই হয়। আমরা যদি দেখি সেই অনেক আগে থেকে সব সময় দেখবো যে বাংলাদেশ দলে আমরা যেমন 2015 বিশ্বকাপ ধরেন, আমরা কিন্তু এক্সপেক্টই করি নাই বাংলাদেশের আগের এক বছর এত খারাপ করেছিল 2014, এবং অস্ট্রেলিয়া ওইরকম সুইমিং কন্ডিশন, আমরা এক্সপিরিয়েন্স না, সেই দলটা কিন্তু ওয়ার্ল্ড কাপে, অস্ট্রেলিয়ান ওয়ার্ল্ড কাপে প্লেড ফ্যান্টাস্টিকলি। ফলে আমার কাছে মনে হয় যে আমাদের দলের ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম। বাংলাদেশ দলের গ্রামারটা, আমরা ক্রিকেট, আমরা তো আলোচনা করি ক্রিকেটের ট্রেডিশনাল জায়গা থেকে, মানে ট্রেডিশনাল মানে যেটা যা হওয়ার কথা, এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা হাতুড়া সিংহের তীব্র সমালোচনা করি, মানে তার যে দল গঠনের যে প্রক্রিয়াটা, এটা আমরা সমালোচনা করি। আমরা সবাই কিন্তু মেনে নেই যে হাতুড়া সিংহ অসাধারণ কোচ, অন্তত আমি মানি এটা, কিন্তু তার এই প্রক্রিয়াটা কিন্তু আমরা অপছন্দ করি। আমরা একই সঙ্গে আমাদের যে ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, তার অনেকগুলো কন্ডাক্ট, তার ক্রিকেট সম্পর্কে তার কিছু কিছু কথা আমাদের অনেক স্থূল মনে হয়, আমাদের মনে হয় যেগুলো খুবই উপরে তলের কথাবার্তা, এবং কিছু কিছু কথাবার্তা অনেক হার্শ টুয়ার্ডস প্লেয়ার্স। উনি বলেন যে আমি টিম করি, এমন সময় আসে পুরো হোল টিমকে, এবং উনি বলেন যে আমি নিজেই টিম করি। এগুলো কিন্তু সবাইকে, শুধু আমি না, এখানে একজন নির্বাচক আছে, নির্বাচকদের বিব্রত করে, কোচকে বিব্রত করে, প্লেয়ারদের বিব্রত করে ইত্যাদি। কিন্তু দেখেন এখন মানতে হবে, তারপরে নাজমুল হাসান পাপন আমাদের টিমটাকে আমাদের চেয়ে অনেক ভালো বোঝেন, কারণ উনি কিন্তু যখন এরকম কঠোরস্থ হন, আমার মনে আছে সাউদি আরবের সঙ্গে ম্যাচের পর, ইশতিয়াক ভাই ভালো বলতে পারবেন, উনি মনে হয় মিটিংয়ে ছিলেন, উনি কিন্তু এই যে হারার পরে উনি কিন্তু মিটিং টিটিং করে একে ডেকে তাকে ডেকে টেকনিক্যাল কমিটি উনি পাগল করে ফেললেন। মনে হলো যে একটা ওয়ান ডে ম্যাচ হারা মানে বাংলাদেশ ক্রিকেট পুরো শেষ হয়ে গেছে। দেখেন আপনি, সাউদি আরবের সঙ্গে আমরা প্রথম T20 খারাপ করলাম, খুব বাজেভাবে হারলাম, ফার্স্ট ওয়ান ডে খুব বাজেভাবে হারলাম, তারপর উনি যখন এরকম করলেন, তারপর 2টা ওয়ান ডে জিতে কিন্তু আমরা সিরিজ জিতলাম। তো এখন ঘটনা হচ্ছে এটা তাহলে কেন হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটুকু আমাদের ভাবা উচিত, যে তাহলে আমাদের টিমটা কেন আন্ডার প্রেসারে ভালো খেলে, এবং যখন ইন্সপায়ারেশনের অনেকগুলো জায়গা থাকে, তখন কেন তারা সেরকম পারফর্ম করতে যোগ্যতা অনুযায়ী পারফর্ম করতে পারে। এটা আমার কাছে মনে হয়, আমি জানি না, আই মাইট বি রং, হাইপোথেটিক্যালি আমার কাছে মনে হয়, আমি এটা অনেক ভেবেছি, আমার কাছে মনে হয় এটা বোধহয় এইরকম, যখন দল খুব ভালো করে তখন কি হয়, আমরা অনেক প্রশংসা করি, এবং টিম ম্যানেজমেন্টের ইয়াটা অনেক দুর্বল হয়ে যায়। মানে দুর্বল মানে কি, ঠিক ওই কঠোরতা থাকে না, ফলে তাদের মধ্যে একটা রিল্যাক্স অ্যাটিটিউড হয়তো চলে আসে। কারণ আপনি দেখবেন যে যখন এরকম ধরেন দল হারলে কিন্তু তখন কোনো ছুটি টুটি কোনো কিছু নাই, প্র্যাকটিস হচ্ছে, মানে ব্যাপক চাপ, এবং সবাই অস্তিত্বের সংকট বোধ করতে শুরু করে। এবং এটা হচ্ছে, আমি জানি এটা পজিটিভ আর নেগেটিভ, এটা বাংলাদেশ ক্রিকেটের পজিটিভ হিসেবে কাজ করে। প্লেয়ারদের মধ্যে অস্তিত্বের সংকটটা যখন জেগে ওঠে, তখন তারা রিয়েক্ট করে। যেমন মাহমুদুল্লাহর ক্ষেত্রে দেখেন নেগেটিভ হওয়ার কথা, কিন্তু এটা পজিটিভ হলো কেমনে, যখন মাহমুদুল্লাহকে এইভাবে করা হলো, অন্য যে কোনো দল হলে এটা ডিস্ট্রয় হতো, অন্য যে কোনো দল হলে। কারণ বাংলাদেশের ক্ষেত্রে যেটা হলো, মাহমুদুল্লাহ এটা করার পর বাকি সবার কাছে মেসেজ গেল যে মাহমুদুল্লাহ যদি ভাগ করে দেয় এরকম করতে পারে, আমি কে, ফলে মানে লেটস ডু ইট, এবং এটা ইন্টারনালি কাজ করে বলে মনে হয়, আমার কাছে মনে হয়। সো সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের প্লেয়ারদের, আমার কাছে আর যে তারা এই নেগেটিভ চাপে যে পারফরমেন্সটুকু করে, আমরা যখন ভালোবাসা দেখাই, আমরা যখন প্রচুর প্রশংসা করি, যেটা আমরা এখন করছি, সেই সময় যেন তারা সেই রকম রেসপন্সই করে, আমি সেটা চাই। এবং সেই জায়গা থেকে আমি খুব কিউরিয়াসলি চাই যে আমরা এখন যে পজিটিভ ফ্লো আছে, যে কোনো ইশতিয়াক ভাই ন্যাশনাল টিভি চ্যানেলে এক বাক্যে, এটা কিন্তু খুব, আমি মনে করি বিরাট সাহসিকতার পরিচয়, ইন ওয়ান সেন্টেন্স হি সেড ইট উইল বি 3-0।
সো আমি মনে করি ওনার কনফিডেন্স লেভেল অনেক আছে এবং কনফিডেন্স কারণ আছে, কারণ এই টিমগুলো আসলে 3-0 জেতার কথা সবগুলা, মানে আমরা যদি সাপোর্টিং জিনিসগুলো দেখি সবগুলো সাপোর্টিং যে ইনগ্রেডিয়েন্টস গুলো সব কিন্তু মানে কোনো জিনিসই কিন্তু বাংলাদেশ টিমের বিপক্ষে না, ইন ফেভার অফ 3-0। শ্রীলঙ্কার ইনজুরি প্রবলেম আছে, ইভেন তাদের অ্যাঞ্জেলো ম্যাথিউস তাদের সবচেয়ে বড় যে ক্যাপ্টেন উনি নাই, ইভেন কুশল পেরেরা যে আসলে ভালো প্লেয়ার, মানে ওয়ানডে এবং টি20তে যাকে জয়সূর্যের মতো সেও কিন্তু ইনজুরিতে পড়ে বাইরে চলে গেছে। যদি আপনি ব্যক্তিত্বের কাতারে রাখেন তাহলে ওদের সামনে কিন্তু সাকিব বলেন, মুশফিক বলেন বা তামিম বলেন অনেক বড় ফিগারে, যেটা আমরা ওদের ক্ষেত্রে সনাত জয়সুরের নাম যখন আসছে, মেন্ডিসের নাম, মানে আমরা যখন দেখেছি সেই জিনিসগুলো তো এইভাবে আসছে। আমাদের সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় যে আমি বলবো যে বাংলাদেশের সবকিছু, এবং আরেকটা জিনিস বাংলাদেশের পক্ষে সেটা হচ্ছে সাধারণত কি হয়, আমরা ওয়ানডেতে আমরা ভালো তুলনামূলক টেস্টের চেয়ে, ফলে যেটা সবসময় আমরা কিন্তু চেষ্টা করি বিদেশে গেলে যে আগে ওয়ানডে সিরিজটা খেলা হোক, ওয়ানডেতে ভালো করে ওই ইন্সপিরেশনটা দিয়ে আমরা টেস্টটাকে সামাল দেবো, এই থাকে সাধারণত। এবার হলো কি, কারণ সেই জন্য আমরা যখন ওয়ানডে খেলি তখন কিন্তু আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড এটা কাজ করার কথা যে এরপর টেস্ট আছে এবং টেস্টে ভালো করতে হবে। এবার কিন্তু রাদার উল্টা হলো যে আমরা টেস্টের ইয়াটাকে ইন্সপিরেশনটাকে, ওয়ানডেতে এমনি আমরা ভালো, তার সঙ্গে আমাদের কিন্তু টেস্টের ওইটা যোগ হচ্ছে, ফলে এখানেও কিন্তু আমাদের বাড়তি ফুয়েল যোগ হয়ে যাচ্ছে। অবশ্যই একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আপনি আপনার নাম বলে প্রশ্ন করেন। জি, হ্যালো, জি বলেন। আমি তুহিন বলছি ফরিদপুর থেকে। জি, আমি মোস্তফা মামুন ভাইয়ের কাছে জানতে চাচ্ছি বাংলাদেশের যে বেস্ট ইলেভেনটা কিরকম হওয়া উচিত। মানে প্রথমে আমি মনে করি ইমরুল তো ফর্মে নাই, সেক্ষেত্রে সৌম্য তো আসা উচিত তামিমের সঙ্গে। আর দ্বিতীয় প্রশ্ন, আপনার টসটা মেন ডে নাইট ম্যাচ, যেহেতু আর শ্রীলঙ্কা ম্যাচে খেলা, সেক্ষেত্রে ডে নাইট ম্যাচ টসটা ফ্যাক্টর হইতে পারে কিনা। আর সেহেতু আমি মনে করি টেস্টটা বাংলাদেশের জন্য সবসময় কঠিন, আগে ব্যাটিং করা উচিত। এক্ষেত্রে আপনাদের মতামতটা যদি একটু বলতেন। আচ্ছা, মামুন। মতামত হচ্ছে প্রথম সবসময় মানে ডে নাইট ম্যাচটাই ধরেন যখন করা হয় প্রথম একটা, তখন এই ওয়ান অফ দ্য কনসিডারেশন ছিল অনেকগুলোর মধ্যে, মূলত কমার্শিয়াল মানুষের খেলা দেখার সুবিধা, কিন্তু এটা কনসিডারেশন ছিল যে ইভেন্ট সুযোগটা থাকে, টসটা লেস ইম্পর্টেন্ট হয়ে ওঠে। এই অর্থে যে যেহেতু সকালের আগে যেটা হতো যে 9টা 9:30 50 ওভার 100 বার, বা ইংল্যান্ডে যখন 60 ওভারে খেলা হতো সকালে যে ময়েশ্চার ওটা একটা করে ডে নাইট ম্যাচ যেটা কম, কিন্তু পরে দেখা গেলো ডে নাইট ম্যাচে কিন্তু ডিউ ফ্যাক্টর হয়ে ওঠে কোথাও কোথাও, কিন্তু এই সময় ডিউ ফ্যাক্টর শ্রীলঙ্কা হওয়ার কথা না আমি যতটুক। ফলে যেটা হয় যে আমি সবসময় মনে করি যে আগে ব্যাট করে ফেলা উচিত, মানে ওয়ানডে ম্যাচে খুব উইকেটের জন্য যদি নিজের যোগ্যতা প্রমাণ করে একটা জায়গায় হাইটে থাকে তাহলে দে ক্যান ফাইট। প্লাস হচ্ছে আমরা একটা ব্যাটিং ওরিয়েন্টেড দল, আমরা মানে আমাদের ব্যাটিংটা একটা আমাদের স্ট্রেংথ, আমরা ব্যাটিং করতে পছন্দ করি, ভালোবাসি, রান করতে ভালোবাসি, ফলে আমি সবসময় মনে করি যে এটা ক্লোজ ম্যাচগুলো, যেমন আমরা ওই যে গত ম্যাচটা যে হারলাম 350 চেস করতে হলো, তাহলে ম্যাচে সবসময় ভালো, যদি অন্যরকম কিছু কালকে উইকেট দেখে ইত্যাদি ইত্যাদি, সাধারণ অর্থে এটা। আর টিম যেটা করলেন যে ওয়ানডে তো ডেফিনেটলি সৌম্য মানে চয়েস, ডেফিনেটলি সবসময় আর সৌম্য তখন ভালো করছে, ফলে সৌম্য থাকবে। মাহমুদুল্লাহ আমার মনে হয় যে ইয়ে ছিল মাহমুদুল্লাহ খেলবে, এবং মাহমুদুল্লাহ তো নাম্বার 4ই খেলবে, দ্যাটস বিকজ যেহেতু মুশফিক এখানে কিপিং করবে 6, সাকিব 5, ফলে তো মোটামুটি এরকম আছে। একটা জায়গা নিয়ে আসলে আমরা কেউ আমরা করছি, সেটা হচ্ছে যে স্পিনার মিরাজ ঢুকবে কিনা, শুভাগত এবং মিরাজ, এরকম একটা জায়গার কথা আসলে আলোচনা আছে। আপনাকে তো স্পিনার রাখতে হবে, আপনি সাকিবের সাথে যদি কাউকে রাখেন, তা মিরাজ তো এখন তো মনে করেন মোটামুটি রানও করছে। একটাই আছে, এটা ইশতিয়াক ভাইরা বলবেন। আমার কাছে মনে হয় যে মিরাজ যেভাবে পরিমাণ ট্রাভেল করে গেছে, মানে খুলনা থেকে যশোর থেকে ঢাকা থেকে কলম্বো থেকে ডাম্বুলা, মানে ইটস এ লং জার্নি, ফলে ঠিক এইটা মানে সেই জায়গা থেকে সে ফুল ফিজিক্যালি এবং মেন্টালি তো সে প্রিপেয়ার্ড হওয়ার সময় পায়নি, ফিজিক্যালি প্রিপেয়ার্ড কিনা এই জায়গাটাকে একটু কনসিডার করেও তো টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত দেবে। বাট দেন এগেইন আসলে আমার কাছে মনে হয় এইসব ক্ষেত্রে না সবসময় যে এই 11-এর টুকটাক সিলেকশন খুব বড় ইস্যু না, বড় ইস্যু হচ্ছে যে যদি আপনার টপ প্লেয়াররা পারফর্ম না করে তাহলে এগুলো কোনো বিষয় না। শেষ পর্যন্ত আপনি বাংলাদেশ দলে ভালো করতে হলে বা যে কোনো দলকে তার যে আপনার মনে করেন যে সিলেকশন নিয়ে প্রবলেম দেখা দেয় কি 10 নম্বর 11 নম্বর প্লেয়ার দিয়া 7-8 তো একদম ফিক্স আমাদের সবার দলে থাকে, তো ফলে সেই তারা যদি ঠিকমতো পারফর্ম করে তাহলে আমার কাছে মনে হয় যে এটা খুব বড়। আমাদের 9, 10, 11-তে কিন্তু বহুত ঝামেলা রেগুলার পেস বলার। হ্যাঁ, ইশতিয়াক ভাই বলেন। পেস বোলিং নিয়ে আমাদের সবসময় জন্য একটা ঢুকে যাচ্ছে, আমরা জানছি যে এটা এখানে ঢুকে গেছে, এরকম ওই একটা ঢুকার জন্য কিন্তু কাউকে না তো অ্যাটাক করে উইকেট নামাতে হবে। মানে ওই জায়গাতে দেখা যাচ্ছে যখন আমরা ওই জায়গায় যাচ্ছি তখন কিন্তু আমরা যেমন জানি না দলে সাকিবের সাথে আরেকজন স্পিনার, জেনুইন স্পিনার কে, ওরকম ক্লাস স্পিনার যদি দেখি, হ্যাঁ মিরাজ ইজ দি অনলি বোলার যে কিনা আপনার ওই মানের, কিন্তু মিরাজকে হঠাৎ করে নিয়ে আসার পিছনে কিছু একটা স্ট্র্যাটেজি আছে টিমের, কারণ আপনার যেটা মামুন বললো আপনার মেইন কোর অফ দ্য টিম কিন্তু সেট, একটা প্লেয়ার নিয়ে হয়তো বা
এখানে স্পিনার কাকে খেলাবে, হ্যাঁ। হয় সঞ্জামুল কিংবা মিরাজ, শুভগত হোম শুভগত। কিংবা মিরাজ। এখন 4 ওভার 5 ওভার কিংবা এর বেশি, বিকজ আপনার তো অলরেডি বোলার্স আছে, মাশরাফি হয় মুস্তাফিজ কিংবা তাসকিন, কিংবা তিনটাই হতে পারে। তো ইট অল ডিপেন্ডস যে হ্যাঁ, উইকেটটা কেমন উইকেটটা হচ্ছে। কিরকম হয়। আবার এখানে হচ্ছে যে আপনার স্পিন ডাম্বুলা কিরকম হয়, উই ডোন্ট নো, বাট মামুন, আপনি সাকিবের জন্য গেছিলেন কভার করতে ডাম্বুলাতে? ডাম্বুলায় সাকিবের জন্য আইডিয়াল ইয়ে যদি আমরা দেখি, হ্যাঁ, যেহেতু তাকে নিয়ে যাওয়া হয়েছে, নিশ্চয়ই ওই মানে ওই ক্লাসের স্পিনার অ্যাকচুয়ালি মেরাজি। না মানে যে আপনি যদি পরীক্ষার কথা বলেন, টেস্টে ইয়া ভালো বলতে পারবে, সিজন ভালো বলতে পারবে, যে আমাদের যেভাবে মিরাজ উঠে আসছে আসলে ইংল্যান্ড দিয়ে বা যেভাবে আসছে, এবং যখন তাকে যেখানে যে দায়িত্ব দেওয়া হচ্ছে অলমোস্ট কিন্তু দায়িত্বগুলো কিন্তু উনি তার যোগ্যতার সাথেই পালন করছে। না নিশ্চয়ই, আসলে আমি আসলে ওকে ছোটবেলা থেকে দেখার সুযোগ হয়েছে, বিকজ অফ এজ গ্রুপ থেকে কিন্তু ও আমাদের গেম ডেভেলপের মাধ্যমেই ও উঠে এসছে, এবং ইন্টারন্যাশনাল লেভেলে যতটুকু পর্যন্ত ওর কোপ করা দরকার আমার কাছে মনে হয় যে এর চেয়ে ও বেশি পরিমাণে অ্যাডজাস্ট করেছে, বিকজ অফ ইন্টারন্যাশনাল এবং আমি বলবো ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু কিছুটা হলেও ফেরাক থাকে এবং অ্যাডজাস্টের একটা ব্যাপার থাকে। অনেক ভালো প্লেয়ারও দেখা যায় যে ইন্টারন্যাশনাল ম্যাচে কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না, বাট মিরাজের ক্ষেত্রে আমি বলবো যে সে ভালো মতোই খুব ভালো দ্রুত, একটা এবং অ্যাডজাস্ট করে আন্ডার নিয়েছে। 19 থেকে একদম ন্যাশনাল টিমের মাঝখানে কিছু নাই, Right. চলে যাওয়াটা কিন্তু ওই জায়গায় অ্যাবজর্ব করার কথা কঠিন, কিন্তু Right. আসলে এবং, এক্সট্রাঅর্ডিনারি না হলে পারার কথা না। নিশ্চয়ই, এবং ওর দুটা সাইড রয়েছে, ব্যাটিং বোলিং দুটাই আসলে খুব ভালো করে থাকে, এবং ফিল্ডিং সাইডটা আমি বলবো যে অসাধারণ। ও যে লাস্ট 1 বছর ধরে যেভাবে ইমপ্রুভ করেছে, আমি বলবো যে এই জিনিসটাও কিন্তু বাংলাদেশ টিমের জন্য একটা ইন্সপিরেশন, যে একটা জুনিয়র প্লেয়ার কিন্তু খুব ভালো ফিল্ডিং করছে। মিরাজের আসলে অন্তর্ভুক্তিটা একটু প্রয়োজনের জন্যই বাংলাদেশ টিমের জন্য, বিকজ অফ আপনি দেখবেন যে শ্রীলঙ্কা ওয়ানডে টিমে টপ 1 to 8 এর মধ্যে 5 জন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান রয়েছে, এবং লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানদের কিন্তু রাইট হ্যান্ডেড যদি বোলিং করে, অফ স্পিন করে, তাহলে কিন্তু কিছুটা ট্রাভেল করা যায়। সঞ্জামুলের উপর আমি রেসপেক্ট নিয়ে বলি যে ইজ এ পারফর্মার, এবং ডোমেস্টিক ক্রিকেটে খুবই ভালো খেলছে। এবং সব জায়গায় কিন্তু পারফর্ম করে এসেছে, বাট এখানে ওই টেকনিক্যালি কারণটার জন্য আসলে কিন্তু মিরাজকে এক্সপেরিয়েন্স তো অবশ্যই আছে, করে এক্সপেরিয়েন্স নিয়ে কিন্তু যাবে। একটা অবশ্যই, মানে ইন্টারন্যাশনাল ইয়াতে ডেবিউট্যান্ট হওয়া Right. আর এই ন্যাশনাল ইয়াতে ভালো খেলার মধ্যে কিন্তু একটা Right. ডিফারেন্স তো এবং অবশ্যই আছে। সত্যি করে বলতে হয় যে বিভিন্ন কন্ডিশনে বোলিং করার জন্য কিন্তু বিভিন্ন বোলারদের কিছুটা হলেও ক্যাপাসিটিটা ডেভেলপ করতে হয়, বিকজ অফ ধরেন যদি আপনি বাংলাদেশে যে লেন্থে বোলিং করবেন সেই লেন্থে কিন্তু আপনি নিউজিল্যান্ডে বোলিং করবেন না, বা শ্রীলঙ্কায় বোলিং করবেন না, লেন্থে তার কিন্তু সেই অভিজ্ঞতাটা চেঞ্জ থাকতে করতে হবে, এবং ও এই ব্যাপারটাই কিন্তু ইজ এ ভেরি শার্প মাইন্ডেড, এবং এইটাকে কিন্তু ও খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করেছে, যেমন সাকিব অ্যাডজাস্ট করতে পেরেছে। এটা আমি বলবো যে দিস ইজ প্লাস পয়েন্ট, যে কিভাবে অ্যাডজাস্ট করাটা। আমি প্রতিবার বলছি কোপ করার ক্ষমতা, কোপ করাটা হলো যে আসলে বিভিন্ন উইকেটে কোন জায়গায় বোলিং করবে সেই জিনিসটা জানা, যেটা মিরাজের মধ্যে রয়েছে, এবং মিরাজ যদি বাংলাদেশ টিমে ইনক্লুড হয় আমি সারপ্রাইজ হব না, হি উইল পারফর্ম টুমরো ইফ। একটা ফোন আছে মামুন, আগে দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মামুন ভাই এবং সদ্য ইশতিয়াক ভাইয়ের কাছে প্রশ্ন আবার, যেটা হলো শুভগত হোমকে আসলে আমরা কেন টিমে ক্যারি করি? সে গত T20 ওয়ার্ল্ড কাপেও সে আমাদের টিমের হারার পিছনে একটা অন্যতম দায়ী ছিল ভারতের টিমের সাথে, এবং আমাদের পাইপলাইনে এবং বর্তমান টিমে আসলে অনেক ভালো ভালো পারফর্মার আছে। আমার প্রশ্নটা হলো শুভগত হোমকে কেন আমরা ক্যারি করতেছি? জি, আপনাকে ধন্যবাদ মামুন। ওটার সাথে আমি একটু জোড়া লাগিয়ে দিই, যেমন ইংল্যান্ডের বিরুদ্ধে যখন মিরাজের ইয়াতে হলো চট্টগ্রামে, যে এক্সট্রা অর্ডিনারি বোলিং, ব্রিটিশ পত্রিকাগুলো কিন্তু অনেক কিছু লিখেছে, তার মধ্যে কিন্তু সবকিছু ব্রিলিয়ান্ট, ইয়াং, এত ভালো লিখেছে। বাইরে গিয়ে সে কেমন খেলবে আমরা তার অপেক্ষায় থাকছি। হ্যাঁ না সেটা ঠিক আছে, মানে কিন্তু জিনিসটা কিন্তু বাইরে সে কিন্তু হ্যাঁ। বাইরের পারফরমেন্স কিন্তু কোনো জায়গায় মানে বলার হিসাবে যে বাংলাদেশের মাটিতে সে ভালো খেলে ফেলেছে আমার কাছে সেরকম মনে হয় না 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 সেটা প্রথম কথা হচ্ছে কি, আমার কাছে আসলে ইয়া থেকেই মানে মনে হয়েছে, আমি আন্ডার-19 যখন দেখলাম, বা আগেও তো আমরা ডোমেস্টিকে ফলো করেছি, আন্ডার-19 যখন দেখলাম তো হি ওয়াজ ক্যাপ্টেন, আমার কাছে সবসময় মনে হচ্ছে ফার্স্ট লোকে আমার কাছে মনে হচ্ছে হি ইজ মানে কি বলা যায় রাইট হ্যান্ডেড সাকিব, মানে
ইন এ সেন্স তার হচ্ছে অ্যাপ্লিকেশন ক্ষমতা। অনেক প্লেয়ার কিন্তু দেখবেন যে এর চেয়ে অনেক ট্যালেন্ট নিয়ে আসে, অনেক স্ট্রোক ফল হয়, যেমন আমাদেরই কয়েকজনের কথা আমরা বলতে পারি যে খুবই, যেমন লিটনের কথা আমরা বলতে পারি, আমরা যেরকম স্ট্রোক ফল লিটনকে এক্সপেক্ট করেছিলাম ইন্টারন্যাশনাল লেভেলে, লিটন কিন্তু এখনো ঠিক ওইটা ট্রান্সফার করতে পারে না। বাট আমরা সবাই কিন্তু একমত ছিলাম যে লিটন হচ্ছে তামিমের মতোই একটা মানে ইয়া হবে, বাট হয়তো হবে, বাট হ্যাঁ। তো যেটা হচ্ছে কি, কিন্তু মিরাজের যেটা হয়েছে যে তার যে নিজেকে অ্যাপ্লাই করার ক্ষমতা এবং হচ্ছে ম্যাচ রিড করা, গেম রিড করা, সিচুয়েশন রিড করা, এটা আমার কাছে তখনই মনে হচ্ছে ইটস মানে সামথিং ভেরি প্রেজওয়ার্দি। এবং যে প্লেয়ারটা এটা করতে পারে, আপনি যদি ট্যালেন্ট মনে করেন যে শুধু আপনি স্কিল, র স্কিল, সেটা যদি হয় তাহলে আপনার যে স্কিলফুল প্লেয়ারের কাছে গিয়ে আপনি হেরে যাবেন। কিন্তু স্কিলের সঙ্গে যদি আপনার এইটুকু থাকে অ্যাপ্লাই করার ক্ষমতা, তাহলে কিন্তু আপনি আপনার যে স্কিলফুল প্লেয়ারের কাছে যাবেন, যখন দেখবেন যে অনেক জোরে বল আমি খেলতে পারবো না, তখন কিন্তু আপনি ওই আপনার মেন্টাল স্ট্রেন দিয়ে যে তাহলে আমার তাহলে প্লেন বিতে যেতে হবে, তাহলে আমার এইভাবে অ্যাপ্লাই করতে হবে নিজেকে, ঠিক আছে, এই জায়গাটুকু। এবং আমার কাছে তখনই মনে হচ্ছে যে মিরাজের এই জায়গাটুকু অনেক ভালো, এবং আমি খুব কিউরিয়াসলি ফলো করছিলাম, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে কিন্তু তারপর মিরাজ অ্যাপ্লাই করেছে। এবং দেখেন মিরাজের কিন্তু ব্যাটিং এর একটা বিষয় ছিল যে যেরকম ব্যাটিংটা আন্ডার 19 আমরা দেখেছিলাম, সেটা কিন্তু আস্তে আস্তে সেটা হচ্ছিল না, এবং সেটার হচ্ছে একটা কারণ ছিল খুব ন্যাচারালি যে এইখানে আন্ডার 19 লেভেলে সে যা খেলেছে, যে মানের বোলারদের খেলেছে, যে মানের বোলার, বিশেষ করে পেস বোলার, আমাদের প্লেয়ারদের একটা জিনিস হয় ডোমেস্টিক আমরা যে উইকেটে খেলি এবং আমাদের পেসও কম থাকে, উইকেটও মনে করেন যে স্লো থাকে, ফলে ওটা আরো কমে যায় একটু, সেটা প্রবলেম হয়। কিন্তু আপনি দেখেন গ্র্যাজুয়ালি তার মানে কি এই সময়টাই সে ইয়ে করেছে, নিজেকে মানে শিখেছে। আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট তো মানে কি যে আপনি পারফর্ম করবেন এবং শিখবেন, যারা পারফর্ম করার পাশাপাশি শিখে। একটা জিনিস আমার কাছে বড় ইয়ে লেগেছে, যেমন টেস্টের মধ্যে যখন ওপেনিং বলার হয়ে যাচ্ছেন আপনি, মানে এটার জন্য কিন্তু আপনার বুঝছেন মানে মানে কোনো ক্যাপ্টেন বলেন বা দলের বলেন বা পুরো টিমের বলেন, যখন তাকে ওইভাবে নামানো হয় এবং তাকে বল করতে দেওয়া হয়, এবং সেই জায়গায় কিন্তু তার পারফরমেন্সের ইয়েটা টেক্সট তো একটা বিরাট লম্বা ইয়া, সেই জায়গায় ঠিক মতো বল করাটা কিন্তু খুবই কঠিন। তবে এই পুরো জায়গায় আমি একটা জিনিস মনে করি যে মিরাজ অনেকদিন সার্ভিস দেবে, এটা ফর শিওর। আপনি ওর মানে অফ ফর্ম আসতে সেটা সে কাটাতে পারবে, বিকজ হি হ্যাজ দ্যাট মেন্টাল স্ট্রেংথ। একদম আমি বললাম যে সাকিব যেভাবে, সাকিবের কিন্তু দেখেন সাকিবের ব্যাটিং দেখলে কিন্তু আপনার মনে হবে না যে মানে সে এক্সট্রাঅর্ডিনারি খুবই মানে ফ্লুয়েন্ট, মানে সে স্ট্রোক খেলে কিন্তু আপনার মনে হবে না যে খুবই বড় ব্যাটসম্যান, দেখবে যে আপনার মনে হবে যে কি কিন্তু রান কিন্তু হচ্ছে। সাকিবের বোলিং দেখলে কিন্তু আপনার মনে হবে না যে বিশাল টার্ন করছে মানে পারছে না, কিন্তু আপনি দেখেন সাকিব কিন্তু হি আন্ডারস্ট্যান্ডস যে আমাদের মনে হচ্ছে অর্ডিনারি, কিন্তু সে জানে যে ওই ব্যাটসম্যানের দুর্বলতা এটা, তাকে টেনে আনতে হবে, তাকে এই করতে হবে, এই লেন্থ, এই যে সিজন যেটা বললো যে লেন্থ অ্যাডজাস্টমেন্ট, সাকিব কিন্তু এটা বুঝে, কিন্তু সেটা হচ্ছে খালি যুগে আমরা অনেক ক্ষেত্রে সাধারণ দর্শকরা বুঝতে পারে না। সেই জায়গাটুকু অনেকগুলো জায়গা আমার কাছে মনে হয় যে মিরাজের মধ্যে আছে, ফলে আমি মোটামুটি নিশ্চিত যে মিরাজ করবে এবং সেটা সে প্রমাণ দিচ্ছে। কিন্তু আমার কাছে খুব এর মধ্যে একটা দুঃখের জায়গা, সেটা হচ্ছে দেখেন মিরাজকে প্রথম কথা হচ্ছে আমি যেমন বুঝতে পারিনি যে মিরাজকে কেন ওয়ান ডে ইনগ্রেডিয়েন্টস ভাবা হচ্ছে না, এটা কিন্তু বেশ আমার কাছে অবাক লাগছিল, কারণ মিরাজের কিন্তু যে সাফল্য আমরা ধরেন আন্ডার ওয়ার্ল্ড কাপে সেটা তো ওয়ান ডে কেন্দ্রিক। আচ্ছা বুঝলাম, আমি বরং প্রশংসা করেছি হাথুরা সিংহের ক্রিকেটিং মাইন্ড, যে যাকে আমরা মূলত ওয়ান ডেতে ভালো পারফর্মার দেখেছি এবং যে অলরাউন্ডার, যে ব্যাটিং অলরাউন্ডার মূলত যাকে চিনতাম, তাকে সে স্পেশালিস্ট অফ স্পিনার বানিয়ে তাকে দিয়ে ইংল্যান্ডকে কাবু করেছে। ইট ওয়াজ টেকনিক্যালি হি ওয়াজ কারেক্ট, এবং উই হ্যাভ টু প্রেজ, আমাদের মানতেই হবে। মানে ওই যে বললাম যে মিরাজের মধ্যে এমন কিছু উনি দেখেছিলেন আমরা দেখিনি, কিন্তু তারপর আমার মনে হচ্ছিল তার ব্যাটিং বোলিং, তারপরে তার যে ক্যাচ ধরা, মানে যে অ্যাপ্লাই করার ক্ষমতা, এটা কিন্তু যে একজন ফিল্ডারের ওইটাতে কিন্তু বোঝা যায় যে হাউ মাচ কমিটেড হি ইজ। হ্যাঁ, তো এই সব কিছু মিলে সেই প্লেয়ারটাকে আপনি ওয়ান ডেতে আনবেন, এই সেই প্লেয়ারটাকে এত নাটক করে ওয়ান ডেতে নিতে হবে। সিজন বললেন যে 5 জন বাঁহাতি ব্যাটসম্যান, ইন্টারেস্টিং, রাইট, কারেক্ট। এই 5 জন কি গতকাল বামহাতি হয়েছে? এটা বামহাতি তো যেহেতু সারা জীবন ধরে ব্যাট করে, ওদের ওয়ান ডে স্কোয়াড যখন ইয়া করা হয় তখন তো আমরা জানতাম যে ওদের এরকম ইয়ে আছে, এটা আছে। এবং এই ওয়ান ডে স্কোয়াড কিন্তু যদি এইবার এই ওয়ান ডে স্কোয়াড কিন্তু তাদের বিভিন্ন দলের সঙ্গে খেলছে, তো হঠাৎ করে কিন্তু সবাই বামহাতি হয়ে যায়। হ্যাঁ, আমরা ভাবি নাই কেন, তাহলে এই জায়গাগুলো এর ফলে কি হলো দেখেন, ওর এই যে ট্রাভেল করা হলো ইত্যাদি ইত্যাদি, এবং দলে আপনি যাকে নিয়ে গেছেন, এবং দলে আপনি মনে করেন যে সুভাগত নিয়ে গেছেন, সানজামুলকে নিয়ে গেছেন, এখন যখন বাইরে থেকে একজনকে এনে খেলাবেন, তারাও কিন্তু একজনের মেন্টাল প্রিপারেশনের মধ্যে আছে, ফলে এই পুরো একটা জিনিসটা একটা কনফ্লিক্টের জায়গা কিন্তু তৈরি হবে। হ্যাঁ, তো আমি সবকিছু মিলিয়ে মনে করি এই জায়গাগুলো আমাদের, এবং কেন আসলে 17 জনের দল লাগবে, আমরা কেন 17 জন নিয়ে যাই, কেন প্র্যাকটিস ম্যাচের জন্য, এটা আমার কাছে খুব অদ্ভুত লাগে। কেন করবো এটা? হচ্ছে এটা যদি হতো যে এই কন্ডিশন অ্যাডজাস্টমেন্ট, এগুলো একদম ভুল কথা। তাহলে পৃথিবী আমরাই কি নতুন ক্রিকেট খেলছি, আমরা গ্রামার তৈরি করছি? অস্ট্রেলিয়া তো তাহলে ইন্ডিয়ার 100 জন প্লেয়ার নিয়ে আসতে পারতো বিয়ের জন্য। ফলে এই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে টিমমেটও ভালো করছে, কোচকে আমি ক্রেডিট দেই, বিয়ে করি, কিন্তু আমার কাছে মনে কিছু কিছু জায়গায় আমাদের নির্বাচকদের আমি আশা করবো যে তারা আরেকটু আসলে দে উইল কাম আপ। আমি মনে করি যে কিছু কিছু জায়গায় যেভাবে হচ্ছে নির্বাচকরা, কিন্তু আমরা দেখি যে কোচ একটা সিদ্ধান্ত, টিম ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত দেয়, নির্বাচকরা সেটাকে জাস্টিফাই করেন এবং করতে গিয়ে নিজেদের ব্যক্তিত্বের সঙ্গে নানা রকম মানে নানা ধরনের কথা আসলে বের হয়। আমার কেন জানি মনে হয় এই জায়গাগুলোতে আসলে আমাদের ইয়ে আছে। হাথুরা সিংহে ভালো কোচ, কিন্তু
কোচের একটা জুরিসডিকশন আছে। যখন আপনি একজন ভালো কোচকে যখন আপনি ভালো নির্বাচক বানাবেন, ভালো বোর্ড প্রেসিডেন্ট ওর দিকে যাবেন, ভালো ক্রিকেট কমিটির চেয়ারম্যান হবেন, তখন আস্তে আস্তে বেসিক কাজটাতেই গোলমাল দেখা দেবে। আমার কাছে মনে হয় যে হাতুড়া সিংকে রেসপেক্ট রেখে, তার প্রতি সম্মান রেখে, তার কাজটুকু প্রপারলি করতে দিয়ে, টিম ম্যানেজমেন্ট করতে দিয়ে, বাকি জায়গাগুলো যেন আমাদের ক্রিকেট কমিটি, আমাদের কি বলা যায় সিলেক্টর, এরাও যেন যার যার রোল প্লে করার সুযোগ পান বা নিজেরা যেন প্লে করতে একটু প্রোঅ্যাক্টিভ হন। ইস্তেকবাবু বলেছে শুভগত হোম। হ্যাঁ, শুভগত হোম কিন্তু পারফর্ম করেই কিন্তু আসছে, এমন না যে শুভগত হোমকে মানে খুব বেশি কারো প্রিয় বলে আমার মনে হয় না, বিকজ হি হ্যাজ প্লেড। দেখেন আপনি বাংলাদেশের এসানও আছে আমার সাথে একমত হবে যে যখনই বাংলাদেশের সাথে বাইরে গেছে বিভিন্ন একাডেমি কিংবা এই দলে ভালো খেলেছে, আউটস্ট্যান্ডিং হতে পারে ডোমেস্টিক এই বছরে তার হয়নি, কিন্তু তার যে ধরনের ইউটিলিটি প্লেয়ার, যে অর্ডারে সে ব্যাটিং করে, হি ক্যান ফোর্স দ্য সর্ট অফ পেস, উঠিয়ে উঠিয়ে মারার তার একটা সেই ক্ষমতা তার মধ্যে আছে। প্লাস হিজ কনসিডারেড ইজ ওয়ান অফ দ্য বেস্ট অফ স্পিনার্স ইন দ্য ডোমেস্টিক সিন। সো সবকিছু মিলিয়ে একদম যে অযোগ্য তা কিন্তু না, বাট আমি টিমে নিয়ে গেলেই যে তাকে খেলাতে হবে, আপনাকে 15-16 জন তো টিমে রাখতেই হবে। সঞ্জামুল ইসলামের যেরকম এহসান বলল, ইজ এ পারফর্মার, প্রতিটা বছরে অ্যাকচুয়ালি তাকে দেখছি, তো তারা কিন্তু মেরিটেই কিন্তু এসছে। এখন ওয়েন ইউ ফাইনালি মেক দ্য ফাইনাল 11, সেখানে কিন্তু অনেক একটা টাচ অ্যান্ড গোর ব্যাপার স্যাপার আছে, যে কারণে হয়তোবা দেখা যাচ্ছে যে মিরাজকে যেটা খুব ভালো একটা ব্যাখ্যা দিল যে লট অফ লেফট হ্যান্ডার্স। আবার আরেকটা হচ্ছে যে সে অ্যাডাপ্ট করতে পেরেছে খুব ইজিলি, এবং তার কিছু কিছু বোলিং আছে যেটা মামুনও বললো, ইয়েও বললো, যে সাকিব টাইপের টেম্পারমেন্ট। আর আমিও মনে করি যে মিরাজ অ্যামংস দি ইয়াংস্টার্স আমার মনে হয় যে হ্যাঁ সে সবচেয়ে ইউটিলিটি প্লেয়ার হবে। সাকিবের মতো তার পারফরমেন্স ইন্টারন্যাশনাল লেভেলে আমার মনে হয় যদি কারো হয়ে থাকে, ইফ ইউ আর ওয়ান্টিং এন অলরাউন্ডার অফ দ্যাট ক্যালিবার, আমার মনে হয় খুব বেশি দিন নাই যখন মিরাজ আস্তে আস্তে সে তার রাখতে পারবে। এখন মিরাজের যে ব্যাপারটা হচ্ছে আউটস্ট্যান্ডিং ফিল্ডার, একটা যে আমাদের এখানে সর্ট অফ একটা ধারণা হয়ে যায় যে যেমন মমিনুলকে নিয়ে, যেমন আজ মমিনুল ইজ নট এ ওয়ান ডে প্লেয়ার এট অল, ইটস নট ফেয়ার যে আমরা যাকে মনে করি যে হি ইজ ওয়ান ডে প্লেয়ার তাকে ওয়ান ডেতেই রাখতে হবে, নট নেসেসারি তাকে। সো একটু ওপেন মাইন্ডেড থাকা উচিত আমি মনে করি, যে বিকজ মমিনুল ইজ আ প্লেন অ্যান্ড সিম্পল ভিকটিম অফ দিস প্রি ডিটারমিন একটা যে কনসেপ্টটা। মিরাজের ক্ষেত্রে সেটা যেন না হয়। প্রথমে কিন্তু টেস্ট শেষ হতে না হতেই হাতুড়ে সিং বলে বসলেন যে হি ইজ আ টেস্ট প্লেয়ার, নট আ ওয়ান ডে প্লেয়ার। ভাই, হাউ ডু ইউ নো হি ইজ নট আ ওয়ান ডে প্লেয়ার? তুমি খেলাও, তার জন্ম তো ওয়ান ডে থেকেই, হ্যাঁ, মানে তার এক্সপোজারটা তো ওয়ান ডে থেকে, জায়গা থেকে 2 বছর 3 বছর সে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের খেলেছে। সেটাই আমি বলছি যে শুরু করার আগেই তাকে শেষ করে দেওয়ার একটা প্রচেষ্টা। কথা বলে তো মানুষকে বিব্রত করে ফেলে। আবার আরেকটা জিনিস আছে, যারা টেস্ট সাকসেসফুল টেস্ট প্লেয়ার্স অটোমেটিকলি দে বিকাম গুড ওয়ান ডে প্লেয়ার্স আর টি-20 প্লেয়ার্স। এটা বলার অপেক্ষা রাখে না। আপনার টি-20 এবং ওয়ান ডে এক্সপার্ট যে টেস্টে ভালো খেলবে তা কিন্তু না। দ্য ব্রিডিং গ্রাউন্ড অ্যান্ড ওয়্যার ইউ নিড টু রিয়েলি পারফর্ম, এস্টাবলিশ ইয়োরসেলফ অ্যাজ এ প্লেয়ার, সেটা কিন্তু হচ্ছে টেস্ট ক্রিকেট। তো সুতরাং যেহেতু আপনার মিরাজ দেখিয়েছে, আপনার 19টা উইকেট টেস্ট ডেবিউতে, 19টা উইকেট পেতে গেলে তো হাজার ধরনের আপনার ভেরিয়েশনস সে দেখিয়েছে যে তার মধ্যে আছে। সো ওয়াই উইল হি নট বিকাম আ ওয়ান ডে প্লেয়ার? এটা কি ধরনের খেলা আমার মনে হয়। যাই হোক, আমার মনে হয় ওর যে ব্যাখ্যাটা যে হি ক্যান কোপ ওয়েল, এবং তার লেফট হ্যান্ডার্স, এবং আমার মনে হয় যে যে জিনিসটা ভেরিয়েশনস তার দরকার হয়তোবা মেবি, যেটা আমি বললাম যে একটা স্ট্র্যাটেজি নিশ্চয়ই কোথাও না কোথাও আছে, কেন তাকে নিয়ে আসলো হয়তোবা ইউল নো বেটার, হয়তোবা শুভগত হোমের মধ্যে সেই ওই কিছু নাই, ডেলিভারিজ নাই হয়তো, যেটা মিরাজের আছে। তো সেই জন্য আমি মনে করি যে পরে আবার লেট থিংকিং, হ্যাঁ আমি মনে করি যে ওকে আনাটা, ইজ আ ইয়াং প্লেয়ার, ওয়াই নট। একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি পটুয়াখালী থেকে মাসুদ বলছিলাম। যে আমার প্রথম প্রশ্ন হয়েছে আপনার যে আমরা সোহানুর রহমান সোহানকে যে বারবার স্কোয়াডে আনছি, তো যে আপনার সোহানুর রহমান সোহানের এমন কি ভালো পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা কি অতি তাড়াতাড়ি নতুন প্লেয়ারদের কি ডেবু করাচ্ছি না? তাদের কি আরো ভালো করে ডোমেস্টিক ক্রিকেট খেলালে তো আরো ভালো পারফরমেন্স আমরা আশা করতে পারি। চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান একটা জিনিস কিন্তু ভালো যে অনেক প্লেয়ার আছে
আপনি লিটন, তারপরে হচ্ছে গিয়ে নুরুল হাসান, মুশফিক, তার মানে আপনার এক ডিপার্টমেন্টে ইউ হ্যাভ ইকুয়ালি গুড প্লেয়ার্স। আরও নিশ্চয় কয়েকজন উইকেট কিপার এখানে আছে। আপনার দেখেন শুভগত হোম, নাসিরের কথা এখনো হচ্ছে, মিরাজ, মোসাদ্দেক, এক টাইপের প্লেয়ার, মাহমুদুল রিয়াদ দেখেন অফ স্পিনার, এবং সেম টাইপের প্লেয়ার কিন্তু অনেক কয়টা আছে। আমরা খালি এখন সাকিব মতো ওরকম লেফট টার্মার, ওরকম অলরাউন্ডার আমরা পাচ্ছি না। রফিক ছিল, রফিকের পরে আর কেউ নাই। এটা কারণটা কি সেজন? হ্যাঁ, লেফট আর্ম অলরাউন্ডার সাকিবের মতো। আচ্ছা, মানে যে লেফট অলরাউন্ডার যারা, মানে আমাদের দেশে যে লেফট হ্যান্ডার কম আছে তা কিন্তু না। মানে কোন জায়গায় ঘাটতিটা কোথায়? আমাদের প্লেয়ার আসছে না, না আমরা উঠানোর চেষ্টা করছি না, না মানে কোন জায়গায় যায়, বা তাদের প্রতি আমরা যত্নশীল না? আমাদের পাইপলাইনে আসলে লেফট আর্ম অনেক আছে, টু বি অনেস্ট। আপনি যদি ঢাকা লিগ, আমাদের ফ্যাক্টরি আছে লেফট আর্ম, রাইট, ঢাকা লিগ যদি আপনি দেখেন বা যে কোনো টুর্নামেন্ট যদি দেখেন, প্রতিটা টিমে কিন্তু দুটো করে লেফট আর্ম রয়েছে। আমি একটু আগে যে কথাটা বলছিলাম যে ইন্টারন্যাশনাল লেভেলে কোপ করার কিন্তু একটা, অ্যাডজাস্ট করার কিন্তু একটা ক্যাপাসিটি থাকতে হয়, যে জিনিসটা ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেট প্লেয়ারদের একটা মাত্রায় নিয়ে যায়। সো লেফট আর্ম তাইজুল ইজ ডুইং রিয়েলি ওয়েল। আমি বলবো যে টেস্ট ম্যাচে ডে বাই ডে যতই দিন যাচ্ছে ও ততই পরিপক্ক হচ্ছে। উইকেট পাওয়া বা পারফর্ম করা, দিস ইজ নট এ বিগ থিং আমাদের এই লেভেল থেকে, বিকজ অফ ওর প্রসেসটা কেমন হচ্ছে, কি ডেভেলপ করছে নাকি, রাইট জায়গায় বোলিং করতে পারছে নাকি, সিচুয়েশন বুঝতে পারছে নাকি, দিস ইজ আওয়ার আসলে থিঙ্কিং। একসময় পারফর্ম করবে, যে কোনো প্লেয়ারে কি একসময় পারফর্ম করবে, বাট আমাদের প্রসেসগুলো কতটুকু পরিমাণ ঠিক রয়েছে। লেফট আর্ম যেসব রয়েছে, আমি বলবো যে একটা গ্যাপ রয়েছে আন্ডার 19 থেকে একটা বছরে আসলে লেফট আর্ম খুব একটা বের হয়নি। এই জায়গাটা আসলে আমরা কিছুটা পিছিয়ে রয়েছে। তবে যেসব লেফট আর্ম রয়েছে, সানজামুল, তাইজুল, এরা আসলে সাকলাইন, সজীব, আমি বলবো যে ভেরি আনফরচুনেট যে সাকলাইন সজীব যে ইন্টারন্যাশনাল লেভেলে কোপ করতে পারেনি। দেন ইলিয়াস সানি, আরাফাত সানি, আমাদের বাঞ্চ অফ লেফট আর্ম রয়েছে, বাট ওই জায়গাটা এসে ওই পারফর্মটা আসলে করতে পারছে না, অ্যাডজাস্টটা করতে পারছে না। সাকিব ইজ এ, আমি বলবো যে 1 নম্বর প্লেয়ার, এবং সাকিব যখন বোলিং করে তখন কিন্তু ব্যাটসম্যানরাও চিন্তা করে যে লেফট 1 নম্বর বলার কিন্তু বোলিং করছে। এবং সাকিবের সবচেয়ে বড় যেই গুণটা আছে সেটা হলো যে ম্যাচ রিড করার ক্ষমতা রাখে। প্রতি ওভারে কোন সময় কোন বলটা কোন লেন্থে বল করতে হবে, এই জিনিসটা কিন্তু সাকিবের মধ্যে রয়েছে, যে জিনিসটা আসলে অন্যান্য প্লেয়ারদের বা লেফট আর্ম প্লেয়ারদের মধ্যে নেই। সো নতুন বলে কি বল করতে হবে, কোন লেন্থে বল করতে হবে, কোন জায়গাটা বলিং করতে হবে এবং কাকে বল করতে হবে, এটা কিন্তু সাকিব জানে। সেই জিনিসটা যত তাড়াতাড়ি একটা লেফট আর্ম কোপ করতে পারবে, সে আসলে এরকম ভালো একটা লেফট আর্ম হিসেবে আমি মনে হয় চলে আসবে। একটা ফোন আছে, তারপর মামুন যাবো শেষ পর্যায়ে। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মামুন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। হ্যালো, জি বলেন। হ্যাঁ মামুন ভাই, জি আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমি ভাই আপনার অনেক ভক্ত। আমার কাছে যদি রোবেলের মতো এত আকর্ষিত বর্ণনা রাখে, সুভাষ রায়কে কেন নেই হচ্ছে? বর্ণার একটা প্রতিভা আছে না? জি, আপনার ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, এটা আমি বলছি। তো ইয়া যেটা হলো, এটা খুব ইন্টারেস্টিং দেখেন এই আলোচনায়, যে আমাদের কিন্তু লেফট আর্ম, মানে সাকিবের মতো লেফট আর্ম পেসার, লেফট আর্ম স্পিনার প্লাস ব্যাটসম্যান, মানে ওই অলরাউন্ডারটা আমরা পাচ্ছি না। কিন্তু লেফট আর্ম স্পিনার কিন্তু অভাব নেই বাংলাদেশ, এবং লেফট আর্ম স্পিনার একটু বেশি। আমাদের জনগোষ্ঠীর লেফট আর্ম কতজন? 10% বামহাতি আমাদের দেশে। তো আমাদের ক্রিকেট টিম দেখলে কিন্তু মনে হয় যে আমরা 50% বাঁহাতি বা 60% বাঁহাতি। একসময় তো মনে হয় 4জন হয়ে গেছিল টপ বাঁহাতি, এখনো তো 6জনের মধ্যে 3জন 4জনই বাঁহাতি। ওটা বলছি আর কি। তো এটা ইন্টারেস্টিং, কারণ লেফট আর্ম স্পিনাররা যেটা হয়, যে লেফট আর্ম স্পিনার হলে ওইটা সাকসেস পাওয়ার চান্স বেশি থাকে। ফলে আমাদের ডোমেস্টিক কিন্তু লেফট আর্ম স্পিনার বেশি, অনেক কনভার্টেড লেফট আর্ম স্পিনার আছে। লেফট আর্ম স্পিনার যদি অ্যাওয়ে খেলতে হয়, ব্যাটসম্যানের জন্য খেলা করে নয়। আর ওইদিকে হচ্ছে উল্টা, মানে আপনি অফ স্পিনিং অলরাউন্ডার প্রচুর আছে, কিন্তু জেনুইন অফ স্পিনার কিন্তু নাই। মানে ধরেন মুসাদ্দেক, মাহমুদুল্লাহ, এরা কিন্তু সবাই নাসির, এরা কিন্তু অফ স্পিনিং অলরাউন্ডার, কিন্তু একদম যে পিওর অফ স্পিনার সেই রকম টপ ভালো। হ্যাঁ, সোহাগ গাজী ছিল, এরকম সুমিত ছিল। ঠিক কারণ হয় কি, কারণ যেহেতু অফ স্পিন ডোমেস্টিকে খুব অফ স্পিন দিয়ে তেমন কোনো সাকসেস পায় না, ফলে তারা ব্যাটিংকে কনসেন্ট্রেট করে, এটা ছোটবেলা থেকে। ফলে এরা হয়ে যায় অফ স্পিনিং অলরাউন্ডার। একটা জিনিস কি, আগে ওয়ার্ল্ড ক্রিকেটে লেফট আর্ম ব্যাটসম্যানরা কম ছিল, যারা ছিল ভেরি পাওয়ারফুল ছিল, কিন্তু রাইট হ্যান্ড ব্যাটসম্যানরা বেশি ছিল। দেখো অফ স্পিনারদের তেমন একটা গুরুত্ব ছিল না। হ্যাঁ, এখন যেটা হয়েছে, এই জন্য হয় কি, যে দেখবেন যে ব্যাটসম্যানরা অফ
স্পিনার যারা হয় তারা শুধু অফ স্পিন দিয়ে তখন সাকসেস পাওয়া যায় না, ফলে ব্যাটিং এ কনসেন্ট্রেট করে, ওরা অফ স্পিন অলরাউন্ডার। এই জন্য কিন্তু মানে এই প্যাটার্নের কারণেই কিন্তু মাহমুদুল্লাহ, মুসাদ্দেক, এই প্যাটার্নে তারা মূলত ব্যাটসম্যান সঙ্গে অফ স্পিন করতে পারে। আর ওয়ান ডেতে যেটা হয়, যেহেতু আপনি দেখতেছেন ওয়ান ডেতে আমাদের কোনো ওই লেভেলে কোনো অফ স্পিনার নেই, তখন আপনি দেখছেন যে আচ্ছা মুসাদ্দেক করে তো ব্যাটিং প্লাস অফ স্পিন, এতে আমাদের এই মাইন্ডসেটও কিন্তু একজন অফ স্পিনারকে মানে উত্থানে একটা বিরূপ মানে একটা প্রতিকূলতা। আমাদের ক্লাব টিম কি করে ভাবা যায় যে অফ স্পিনার শুধু অফ স্পিনার 10 ওভার খেলবে, কিন্তু সেরকম অফ স্পিনার তো নাই, তাহলে একজন ব্যাটসম্যান নিয়ে যে অফ স্পিন করতে পারে, এই করতে করতে কিন্তু প্রপার অফ স্পিনার তৈরি হয় না। এবং সৃজন যেটা বললো রাইটলি যে একসময় অফ স্পিনার দরকার হতো না, পৃথিবীতে তো বাহাতি ছিল না, যারা ছিল তারা এমন বাহাতি ছিল যে ওদের কারো কিছু করার ছিল না। কিন্তু এখন যে মানে এভারেজ স্ট্যান্ডার্ডের বাহাতি, যাদেরকে অফ স্পিন দিয়ে মানে অনেক বিপদে ফেলা যায়, মানে লেফট হার্ড স্পিনার ডানহাতি ব্যাটসম্যানের জন্য যেরকম প্রবলেম, অফ স্পিনার তো বাহাতি ব্যাটসম্যানের ওই প্রবলেম। সেই প্রবলেম ফেলার জন্য যে অফ স্পিনার দরকার, সেই কোয়ালিটি অফ স্পিনার আসলে আমরা পাচ্ছি না। সোহাগ গাজী আমাদের শেষ আমরা বলতে পারি যে ইন্টারন্যাশনাল লেভেলে খেলা প্রপার অফ স্পিনার। এর আগে সুমিত ছিল, 270 নাইমুর রহমান দুর্জয় ছিল, এখন এটার অভাব। এটা আমার মনে হয় এটা ভাবা উচিত। এবং আমি মনে করি আমরা অনেক আলোচনার মধ্যে আমাদের স্পিনার নিয়ে একটু ভাবা উচিত, কারণ সাকিবের পর কিন্তু ঠিক ওই মানে কনসিস্টেন্ট স্পিনার কিন্তু আমরা পাই নাই। এবং সাকিব ইজ এ স্টোরি অফ 10 years বিফোর। অথচ আমরা কিন্তু স্পিন কন্ডিশন, আমাদের সবকিছু কিন্তু স্পিন উপযোগী, আমাদের হেরিটেজ বলেন, কালচার বলেন, উইকেট বলেন, এটার উপর বেস করে আমাদের এটা আমার কাছে মনে হয় যে এটা একটু ভাবা উচিত বা স্পিন হান্ডিং করা উচিত। কারণ এখন হচ্ছে কি আমরা পেসের উপর গুরুত্ব দেই, হুইচ ইজ রাইট, কিন্তু দ্বিতীয় পেসের গ্ল্যামার ট্ল্যামার এমন তৈরি হয়েছে, সবাই মনে করে যে পেস বোলিংটাই বোধহয় একমাত্র বীরত্ব, কিন্তু স্পিন ও বীরত্ব, স্পিন ও আর্ট, এটাও কিন্তু আসলে আমাদের ইয়ে করা উচিত। এটা একটা বিষয়। উনি যেটা বললেন যে শুভাগত, হোমার, রুবেল, আমি যদি শুনতে পাই, আমি স্পষ্ট শুনতে পারি, সেটা তো দুজন দুই ক্যাটাগরির প্লেয়ার। তো রুবেলের বিষয় যেটা হচ্ছে কি, রুবেল কিন্তু খুবই ক্রাউড পপুলার, মানুষের কাছে পপুলার, কারণ বেশ কিছু হিরোইক উইন আছে আছে। এবং আমি মনে করি রুবেলের ক্রাউড যে রুবেলকে এত ভালোবাসে, আমি দুজন প্লেয়ারের ক্ষেত্রে মনে করি রুবেল এবং নাসির, ক্রাউডের এই ভালোবাসার কথা তাদের মাথায় রাখা উচিত। কি কারণে রুবেল কিন্তু পারফরমেন্সের জন্য যত না, তার চেয়ে অনেক বেশি হচ্ছে ইনজুরি, ফিটনেস প্রবলেম, মূলত ফিটনেস প্রবলেম, সেটা প্রপার মেনটেন না করা, যে জন্য তাকে মাঝখানে একবার 6 মাস বোধহয় কন্ট্রাক্ট থেকে বাইরে রাখা হয়েছিল। ওই জিনিসটা যে রুবেল প্রপার মেনটেন করে মাঠের বাইরে, ভেরি ইউনিক। রুবেল যে এত ফায়ারি পেসার, এটা কিন্তু ওর পেসটা কিন্তু বাইরে থেকে বোঝা যায় না যে কত জোরে সে বল করে। তো আমার কাছে মনে হয় যে রুবেল মনোযোগী হবে। আর শুভাগত হোমের কথা যে ইস্তেকবে, যেটা রাইট, আমি আসলে নতুন একজন ইয়াং প্লেয়ার চান্স পেয়েছে, আমার কেন জানি মনে হয় আমরা অনেক বেশি সমালোচনা করে ফেলছি। সেও তো আসলে কারো জোরে তো আসে নাই, সে তো বলেনি যে আমাকে যোগ্যতা আসছে এবং একটা লেভেল পারফর্ম করছে। এটা হয় কি জানিস ভাই, আমরা যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট হলে আমাদের সাধারণ মানুষ ফলো করে, মূলত বেশিরভাগ লোক তো অন্য সময় ফলো করে না। ফলো হচ্ছে কি, কেউ ইন্টারন্যাশনাল ক্রিকেট খারাপ করলে সে যে এত ভালো করে যে এসছে ওটা যেহেতু জানে না, ফলে ভাবে যে কিভাবে আসলো, মানে ধরেই নেয় যে এবং শুভাগত হোম যদি পারফর্ম করতে পারেনি। আর যে জায়গায় খেলে এত লিমিটেড স্কোপ পায়, এখানে সবকিছু মানে লাখ, তারপর অনেকগুলো বিষয় এসে ভেরিয়েবলস উপর নির্ভর। আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা আশা করবো কালকে ডাম্বুলায় মানে দুটা ম্যাচ এবং সিরিজ এখানে নির্ধারণ হয়ে যাবে, যদি ঠিক মতো খেলতে পারে বাংলাদেশ দল। আর না হলে এবং আমরা আশা করব ডাম্বুলাতেই সিরিজটা আমাদের জন্য নিশ্চিত হয়ে যায়। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।